এই জঙ্গলটিতে একটি শিয়াল ছিল। শিয়ালটি খুবই ক্ষুধার্ত ছিল, তাই শিয়ালটিকে দেখলেই বোঝা যাচ্ছে। শিয়ালটি জঙ্গলের এই প্রান্ত থেকে ওই প্রান্তে ঘুরেই বেড়াচ্ছিল, কিন্তু কোনো খাবারই সে পাচ্ছিল না। জঙ্গলের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ একটা আঙুর গাছের নিচে এসে সে থামল। সেই গাছটিতে ছিল সুন্দর মজার রসালো আঙুর। এত সুন্দর রসালো আঙুর দেখে শিয়ালটি লোভ সামলাতে পারল না। শিয়ালটি মনে মনে বলল, আহা, কি রসালো আঙুর! এটাকে আজ আমি না খেয়ে যাবই না। শিয়াল আঙুরটিকে খাওয়ার জন্য বড় বড় ঝাঁপ দিতে থাকলো, কিন্তু শিয়ালটি আঙুরটির নাগাল পর্যন্ত পৌঁছাতেই পারল না। শিয়ালটি বারবার চেষ্টা করতে থাকলো, কিন্তু শিয়ালটি আঙুরটির নাগালেই যেতে পারলো না। শিয়ালটি সেখান থেকে যাওয়ার সময় বলতে লাগলো, শুধু শুধু আমি এতক্ষণ সময় নষ্ট করলাম। আঙুর ফল টক, আঙুর ফল টক, আঙুর ফল টক। এক ঘন জঙ্গলে একটা গাছের ওপর একটা সারস পাখি বাস করত। সে গাছের ঠিক নিচেই একটা গর্তে শিয়ালও বাস করত। তাদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব ছিল। একদিন তারা গল্প করছিল। বন্ধু, আমি তোমাকে আমন্ত্রিত করলাম, তুমি কাল দুপুরে আমার বাসায় খেতে এসো। হ্যাঁ নিশ্চয়ই বন্ধু, আমি কাল দুপুরে আসবো। পরের দিন দুপুরবেলা সারস শিয়ালের বাসায় গেল। ও বন্ধু, তুমি এসেছো? দেখো, আমি তোমার জন্য পায়েস রেঁধে রেখেছি। পায়েস ঠান্ডা হয়ে গেল, জলদি খাওয়া শুরু করো বন্ধু। শিয়াল চালাকি করে পায়েসটিকে একটা থালার ভেতরে বেড়েছিল, যার কারণে শিয়াল খুব ভালো করে সেই থালাটি থেকে পায়েসটিকে খেতে পারছিল। কিন্তু সারসের ঠোঁট যেহেতু লম্বা আর সরু, তাই সারস ঠিক মতো পায়েসই খেতে পারছিল না। ভালো করে খেয়েছো বন্ধু? হ্যাঁ বন্ধু, আমি অনেক ভালো করে খেয়েছি। এরকম খাবার আমি জীবনেও খাইনি, আর এরকম পাত্রেও আমি জীবনে খাইনি। তোমাকে অনেক ধন্যবাদ বন্ধু। পরের দিন সারস শিয়ালকে বলল, বন্ধু, কাল তো তুমি আমাকে অনেক ভালো করে খাওয়ালে। আজ আমি চাই তুমি দুপুরবেলা আমার বাসায় এসে খাও। হ্যাঁ বন্ধু, আমি অবশ্যই আজ দুপুরবেলা আসবো তোমার বাসায়। দুপুর হতেই শিয়াল সারসের বাসায় এসে পড়ল। সেখানে দেখা গেল সারস বড় বড় দুটি মাটির কলসির ভিতরে স্যুপ রান্না করে রেখেছে। বন্ধু, স্যুপ ঠান্ডা হয়ে গেল, জলদি খাওয়া শুরু করো। তারা দুজনেই স্যুপ খাওয়া শুরু করলো। দেখা গেল সারসের ঠোঁট যেহেতু অনেক লম্বা আর সরু, তাই সে ওই মাটির কলসির ভেতরে খুব সহজেই মুখ দিয়ে স্যুপটা খেতে শুরু করলো। কিন্তু কলসির ফুটো যেহেতু শিয়ালের মুখের চাইতে ছোট, তাই শিয়াল সেই ফুটো দিয়ে তার মুখটা প্রবেশই করাতে পারলো না, যার কারণে শিয়াল এক ফোঁটা স্যুপও সেখান থেকে খেতেই পারলো না। বন্ধু, স্যুপটা কেমন হয়েছে? পেট ভরে খেয়েছো তো? তুমি কি তোমার বাসায় ডেকে আমাকে অপমানিত করছো? কেন বন্ধু, তুমি কি স্যুপ খেতে পারোনি? তুমি যেই পাত্রে আমাকে খেতে দিয়েছো, সেই পাত্রের মুখটি এতটাই সরু যে আমি তার ভেতরে আমার মুখটাকে প্রবেশই করাতে পারলাম না। আমি এক ফোঁটা স্যুপও খেতে পারিনি। কেন বন্ধু, এই বুদ্ধি তো আমি তোমার থেকেই পেয়েছি। তোমার কি মনে নেই, কাল তুমি তোমার বাড়িতে ডেকে আমাকে কিভাবে অপমানিত করলে? আমার মুখ সরু হওয়াতে তুমি একটা থালার ভেতরে আমাকে খেতে দিলে। কাল আমি এক ফোঁটা পায়েসও খেতে পারিনি, তাই আমি তোমাকেও এরূপ শাস্তি দিলাম। দেখো এখন কেমন লাগে। বন্ধুরা, আমরা এই গল্প থেকে শিক্ষা পাই যে যেমন তার সাথে ঠিক সেরকমই ব্যবহার করা উচিত। জঙ্গলের মধ্য দিয়ে একটা কাক উড়ে যাচ্ছিল। কাকটি হঠাৎ দেখতে পেল গাছটির নিচে মাংসের একটি টুকরা পড়ে রয়েছে। কাকটি আশেপাশে কাউকে না দেখতে পেয়ে মাংসের টুকরাটা নিয়ে গাছের ডালে বসে পড়ল। ঠিক সেই সময়ে একটা ক্ষুধার্ত শিয়াল ওই পথ দিয়েই যাচ্ছিল। শিয়ালটি কাকটিকে লক্ষ্য করল। বাহ,
কি মাংস রে! এ তো দেখছি মুরগির লেগ পিস। আমার তো খুবই খিদে পেয়েছে। এই লেগ পিসটা খেলে আমার খিদেটা দূর হয়ে যাবে, কিন্তু মাংসটা তো কাকের কাছে। এখন কি করা যায়? এখন যেভাবেই হোক এই মাংসটাকে নেয়ার জন্য আমাকে কোনো একটা উপায় বের করতেই হবে। কাক মামা, তোমার গায়ের রংটা খুব সুন্দর কুচকুচে কালো, আর তোমার ঠোঁট দুটো আহা খুবই সুন্দর, আর তোমার পায়ের নখগুলো ওটার তো কোনো জবাবই নেই। কিন্তু আমার এটা ভেবে খারাপ লাগছে যে তোমার কণ্ঠস্বর ভালো না, যার কারণে তুমি ভালো করে গান গাইতে পারো না। কা কা শিয়াল আমার এত প্রশংসা করলো, কিন্তু শিয়াল তো জানে না কা কা আমার কণ্ঠ অনেক ভালো। কা কা এখন শিয়ালকে একটা গান গেয়ে শোনাই। কা কা আমার কণ্ঠস্বর যে অনেক সুন্দর, এটাও আজ আমি শিয়ালকে শোনাবো। কা কা এটা বলে কাক তখন গলা ছেড়ে গান গাইতে লাগলো, যার ফলে তার মুখ থেকে মাংসটা পড়ে গেল। ঠিক তখনই শিয়াল মাংসটিকে নিয়ে চলে গেল। একদিন এক মরু এলাকা দিয়ে একটা ইঁদুর যাচ্ছিল। সে ছিল খুব দাম্ভিক। সে ভাবতো বিশ্বের যত ইঁদুর আছে সবার চেয়ে সে বেশি শক্তিশালী ও চালাক। এই অহংকারের কারণে সে তার বিবেক বুদ্ধি সব হারিয়ে ফেলেছিল। পথ চলতে চলতে সে দেখতে পেল পাশে একটা উট চড়ে বেড়াচ্ছে। আচ্ছা, আমি তো খুব শক্তিশালী, তাহলে এই উটটাকে চুরি করলে কেমন হয়? আজ আমি মরুদেশের জাহাজ মানে উট চুরি করব, হা হা। আমার এত ক্ষমতা যে আমি অনায়াসে একটা উট টেনে নিয়ে যাচ্ছি। উটটা এতে খুব মজা পেল। আরে, এই পুচকি ইঁদুরটা আমার সাথে খেলতে এসেছে নাকি? আমাকে নিয়ে যেতে এসেছে? একবার জিজ্ঞেস করে দেখি। ও ইঁদুর ভাই, কি হলো তোমার? আমার লাগাম ধরে টানছো কেন? চুপ করো, এখন কোনো কথা বলো না। আমি হলাম বিশ্বের সবচেয়ে শক্তিশালী ইঁদুর। আমি রেগে গেলে তোমাদের ঘোর বিপদ হবে, তাই চুপচাপ আমার সাথে আসো। ও তাই, চলো তাহলে। এই বলে ইঁদুর উটের লাগাম ধরে সামনে এগিয়ে চলল, আর উট মনের আনন্দে ইঁদুরের পেছনে পেছনে চলতে লাগলো। অনেকটা দূর যাওয়ার পর ইঁদুরের সামনে পড়লো একটা খাল। খালের তীরে যেতেই সে থমকে দাঁড়িয়ে গেল। ভাই, এই বিশাল খালটা এখন পার হব কিভাবে? কি হলো, খুব চিন্তায় পড়ে গেছো নাকি? বীরের মতো সামনে এগিয়ে চলো, ভয়ের কি আছে? উটের কথা শুনে ইঁদুর খুব লজ্জা পেয়ে গেল। বুঝে উঠতে পারলো না কি জবাব দেবে। না মানে, খালে তো প্রচুর পানি, তাই যদি ডুবে যাই তাই আর কি একটু ভয় হচ্ছে। ভয়ের কি আছে ভাই? তুমি যদি আমার মতো এত বড় একটা উটকে টেনে নিয়ে আনতে পারো, তো এই খাল পার হওয়াটা তো তোমার কাছে কোনো ব্যাপারই না। না মানে, আচ্ছা ঠিক আছে, অত ইতস্তত করার কোনো দরকার নেই। আমি এখন নেমে দেখি কতটুকু পানি আছে। এই বলে উট খালের পানিতে নেমে পড়ল, আর দেখা গেল মাত্র উটের হাঁটু পর্যন্ত পানি। দেখো ইঁদুর ভাই, ভয়ের কিছু নেই, পানি তো আমার হাঁটুর পরিমাণ। চলে এসো, পার হয়ে যাই, কোনো ভয় করো না। কি বলছো বলো তো? যা বলছো বুঝে বলছো তো? তোমার হাঁটুর সমান মানে আমি তো কিছুই না, আমি তো তোমার হাঁটুর থেকেও অনেক ছোট। তাহলে এবার ভেবে দেখো তো, তুমি কি সত্যিই আমাকে টেনে নিয়ে এলে, নাকি আমি এলাম বলে তুমি আমাকে আনতে পারলে? আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমাকে ক্ষমা করো। আহারে, এর চোখে তো এখন পানি এসে পড়বে। ঠিক আছে ঠিক আছে, আমার পিঠে বসো, আমি তোমাকে পার করে দিচ্ছি।
অযথা অহংকার করে কোনো লাভ নেই। একদিন সেই অহংকার ভেঙে চুরমার হয়ে যাবে, যেমন আজ তোমার হলো। চলি ভাই। এক গ্রামে এক রাখাল বালক বাস করত। গ্রামের পাশেই ছিল একটি জঙ্গল। রাখাল বালকটি বনের কাছে মাঠের মধ্যে গরু চড়াতো। সে খুব দুষ্ট ছিল। সে মিথ্যা কথা বলে মানুষকে বোকা বানাতো। গরু চড়ানোর সময় সে প্রায় চিৎকার করে বলতো, বাঘ বাঘ, সাহায্য করো, সাহায্য করো। তার চিৎকার শুনে সহজ সরল মনের গ্রামবাসীরা তাকে সাহায্য করতে ঘটনাস্থলে ছুটে যেত। ঘটনাস্থলে যেয়ে তারা কোনো বাঘকে দেখতে পেত না। গ্রামবাসীরা তার কাছে পৌঁছানোর পর রাখাল বালকটি তাদেরকে দেখে হাসত এবং তাদের সাথে মজা করত। কই কই, বাঘ কোথায়, বাঘ কোথায়, আমাকে মেরে ফেললো, আমাকে মেরে ফেললো। এতে গ্রামবাসীরা রাখাল বালকটির প্রতি খুবই অসন্তুষ্ট হলো এবং তাকে এমন মজা করতে নিষেধ করল। কিন্তু একদিন সত্যিকারের বাঘ তার কাছে এসে একে একে তার গরু মারতে শুরু করল। তারপর বাঘটিকে দেখে রাখাল বালকটি খুব ভয় পেয়ে গেল। সে আগের মতোই চিৎকার করে বলতে লাগলো, বাঘ বাঘ, সাহায্য করো, সাহায্য করো। সেই দিনও গ্রামবাসীরা তার চিৎকার শুনেছিল, কিন্তু কেউ তাকে সাহায্য করতে আসেনি, কারণ তারা ভেবেছিল রাখাল বালকটি আবার তাদের সাথে মজা করছে। এদিকে বাঘটি তার দুটি গরুকেই মেরে ফেলেছে এবং তারপর রাখাল বালকটিকে মেরে ফেলল। আসলে মিথ্যা বলার কারণে রাখাল বালকটিকে সেদিন অকালে জীবন দিতে হলো। Thanks for watching and don't forget to subscribe. প্রখর রোদে একটি গাছের ছায়ায় একটি খরগোশ বিশ্রাম করছিল। হঠাৎ সে দেখতে পেল একটা কচ্ছপ আসছে। বন্ধু, কোথায় যাচ্ছ? আমি আমার মামার বাড়ি যাচ্ছি। তোমার মামার বাসা তো অনেক দূর। তো বন্ধু, কতদিন লাগবে মামার বাসায় পৌঁছাতে? মানে কিছুক্ষণের ভেতরেই তো চলে যাব। না, আমি ভাবলাম তুমি যেভাবে হাঁটছো, আমার তো মনে হয় না তুমি 2-3 দিনের আগে মামার বাসায় পৌঁছাতে পারবে। আমি যদি তোমার মামার বাড়ির উদ্দেশ্যে এখন রওনা হই, 2 মিনিটেই পৌঁছে যাব। আর তুমি? আমি অনেক তাড়াতাড়ি মামার বাসায় যেতে পারি। কিভাবে? উড়ে উড়ে? আচ্ছা, তুমি যখন বলছো তুমি তাড়াতাড়ি যেতে পারবে, তাহলে চলো তুমি আর আমি একটা প্রতিযোগিতা করি, দেখি কে আগে তোমার মামার বাসায় পৌঁছাতে পারে। তুমি কি আমার সাথে প্রতিযোগিতা করতে প্রস্তুত? হ্যাঁ, অবশ্যই। তারপর খরগোশ ও কচ্ছপের মধ্যে প্রতিযোগিতা আরম্ভ হলো। প্রতিযোগিতা দেখার জন্য জঙ্গলের বহু পশু পাখি এবং জীবজন্তু এসে জড়ো হলো। প্রতিযোগিতা শুরু হওয়ার সাথে সাথে খরগোশ অনেক গতিতে দৌড় দিল। কিছুক্ষণের মধ্যেই খরগোশ কচ্ছপের মামার বাসার অনেক কাছে চলে আসলো, আর পেছনে ফিরে দেখলো দূর দূরান্তে কোথাও কচ্ছপকে দেখাও যাচ্ছে না। তাই সে একটা গাছের নিচে বসে কিছু সময় বিশ্রাম করার সিদ্ধান্ত নিল। সে বিশ্রাম করতে করতে একসময় ঘুমিয়ে পড়ল, আর ওইদিকে কচ্ছপ আস্তে আস্তে হাঁটতে থাকলো। সে পথে একটু সময়ের জন্য বিশ্রাম করতে থামলো না। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। হঠাৎ খরগোশের ঘুম ভাঙল। সে দেখতে পেল কচ্ছপ তার মামার বাসার একদম সামনে পৌঁছে গেছে। খরগোশ তা দেখে তার সর্বোচ্চ গতিতে সাথে সাথে ছুটতে লাগলো, কিন্তু শেষ পর্যন্ত কচ্ছপ আগে পৌঁছে গেল। Thanks for watching and don't forget to subscribe. এক পিঁপড়া পিলপিল করে গেল রাজার দরবারে। রাজামশাই, বিচার করুন, মুরগি আমার বাসা ভেঙে ফেলেছে। রাজা সিপাহীদের ডেকে বললেন, যাও, মুরগিকে ধরে নিয়ে এসো। মুরগিকে নিয়ে আসা হলো রাজার দরবারে। সাপ আমার ডিম ভেঙে ফেলেছে। সাপকে ধরতে গিয়ে পিঁপড়ার বাসা ভেঙেছে। আগে সাপের বিচার করুন রাজামশাই।
সিপাহীরা সাপকে ধরে আনলো। সাপের লেজ থেকে রক্ত ঝরছে। হরিণ খুর দিয়ে সে আমার বলল, লেজে আঘাত দিয়েছে, আমি পালাতে গিয়ে মুরগির ডিম ভেঙেছে। হরিণের বিচার করুন রাজামশাই। সিপাহীরা গিয়ে হরিণকে ধরে আনলো। সারস পাখির দোষ, সে হঠাৎ ডানা ঝাপটে ছিল, আমি ভয়ে দৌড় দিয়েছিলাম, তাই দেখতে পাইনি, তখনই সাপের লেজে পা লেগেছে। সারস পাখিকে ধরে নিয়ে এসো। সিপাহীরা সারস পাখিকে নিয়ে এলো। বুলবুলি আমার মুখে ঢুকে পড়েছিল, তাই আমি গলা পরিষ্কার করতে খক খক করেছিলাম আর ডানা ঝাপটে উঠেছিলাম। বুলবুলির বিচার করুন রাজামশাই। রাজার আদেশে সিপাহীরা বুলবুলিকে নিয়ে এলো। আগে আমার কথা শুনুন রাজামশাই। ব্যাঙের মুখে শুনেছিলাম রাতে ঝড় হবে, শুনে আমি বাঁচার জন্য জায়গা খুঁজছিলাম, গর্ত মনে করে সারসের মুখে ঢুকে পড়েছিলাম। ব্যাঙ মিথ্যা ভয় দেখিয়েছে, রাতে ঝড় হয়নি, তাই ব্যাঙের বিচার করুন রাজামশাই। রাজার সিপাহীরা ব্যাঙটাকে ধরতে গেল। ব্যাঙ তখন গাছের নিচের গর্তের মধ্যে লুকিয়েছিল, কিন্তু লুকালে কি হয়, ব্যাঙের ঠ্যাং তো ঠিকই দেখা যাচ্ছিল। রাজার সিপাহীরা ব্যাঙের ঠ্যাং ধরে টান দিল। ব্যাঙের ঠ্যাং ধরে তাকে চ্যাংদোলা করে আনা হলো। ব্যাং, তুমি মিথ্যা বলেছিলে কেন? শহরে বেড়াতে গিয়েছিলাম রাজামশাই, চায়ের দোকানে শুনলাম লোকেরা বলছে রাতে ঝড় হবে। আমি সে কথাই বুলবুলিকে বলেছিলাম। তুমি শহরের গুজব এনে বনে রটিয়েছ, বনের শান্তি নষ্ট করেছ। গুজব রটানোর জন্য তোমার শাস্তি হবে। রাজার সিপাহীরা ব্যাঙটাকে একটা কাঁঠাল গাছের সাথে বেঁধে দিল।